নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আমার একটা মাসিমার বাড়িতে রামায়ণ গান ছিল, তো আমি সেখানে রামায়ণ গান শুনতে গেছিলাম। আর যখন রামায়ণ গান শুনতে গেছি, তো ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও করে নিই। তোমরা যারা যারা রামায়ণ গান শুনতে পছন্দ করো, ভালোবাসো, তারা আমার এই ভিডিওতে রামায়ণ গানটা শুনে নাও। আর ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিও। আর যারা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো রামায়ণ গান আগে কি হচ্ছে এখানে। তাই ঠাকুর লক্ষণ বীরকে বলছে, ভাই লক্ষণ চলো আমরা দুইজনে একসঙ্গে যুগল রূপে গিয়ে আজ আমার বৈষ্ণবী মায়ের দুই ভাই আর যুগল রূপে চলেছে। ভাই ওইটাই মায়ের পক্ষের মধ্যে প্রবেশ করে তাকে দেখি আফগান অবস্থায় ভূমির পরে স্বয়ং করে বইকে রাখি এক পাশে নির্বাক দর্শক কোনো কথা বলছে না। তাই মায়ের কাছে গিয়ে মায়ের আঁচলটা ধরেছে। মায়ের আঁচলটা ধরেছে, সত্য করে বলো মা, এই মায়ের আঁচলটা, এই মায়ের আঁচলটা কত আশীর্বাদ। এই আঁচলে ধরা থাকে মায়ের কত আশীর্বাদ, সন্তানের জন্য কত আশীর্বাদ থাকে এই মায়ের আঁচলে। আঁচলটা আমার মস্ত আশীর্বাদ করে বলো আমার পিতার কি হয়েছে। একের পর এক সমস্ত ঘটনা খুঁজে পড়া হয়। তবে বলো আমার ভরে গেছে। আজ পিতৃ সত্য পালনের জন্য আমি কেবল 14 বছরের জন্য বনবাসে। আর আমার স্নেহের ভাই আমার আনন্দ ভরে যাচ্ছে। কেমন ভাবে বনবাসী একটু বনবাসের সাথে সাজিয়ে দেবে নিজ হস্তে আমাকে। নিজ হস্তে আছে রামের দেহ থেকে একটা একটা করে স্বর্ণ অলংকার রাজ আভরণ খুলে রেখে পরিধান করেছে বৈদিক বসন। মস্তকে বেঁধে দিয়ে উঠতে বেরিয়ে আর হস্তে ধরিয়ে দিয়েছেন, হস্তে ধনুর বাণ ধরিয়ে দিয়ে বলেছে, বাবা রাম চলার পথে কর্ম পথে সদা সর্বদা মাতা পিতার উপরে যখনই বিপদে পড়িবে মাতা পিতাকে স্মরণ করবে। তখনই দাদা রঘুনাথ আজ বনবাসের সামনে দাঁড়িয়ে আছে। ঠাকুর লক্ষণ রঘুনাথের মুখে দিয়ে দাঁড়িয়ে আছে। তাই দাদার নিকটেই বলছে, দাদা রঘুনাথ তুমি একদিন আমাকে বলেছিলে, ভাইরা লক্ষণ তুমি আমি এক প্রাণ এক আত্মা, যদি বনবাসে চলে যায় ধর অবস্থায় থেকে চরণ কোথায় পাবো দাদা? আমি ওই শ্রী চরণ দুখানে আমি তোমার মনের বাসনা হলো যে দাদা আমি যেন সারা জীবন তোমার ওই শ্রী চরণ দুখানে যেন আমার সেবা করতে পারি। তাই লক্ষণ ভাইকে বুকে তুলে বলছে, ভাই লক্ষণ, ওরে আমার প্রাণের ভাই লক্ষণ, যাবে যদি যাও সুমিত্রা মায়ের কাছে অনুমতি দিয়ে এসো।
তাই ছুটতে ছুটতে মায়ের কাছে বলছ, মা মা, আজ আমার দাদা রঘুনাথ আজ পিতৃসত্য পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে চলেছে। আমি যে আমার দাদার সঙ্গে যাবো বাবু। তাই তো রে হতভাগা সন্তান, জ্যেষ্ঠ ভ্রাতা হয় পিতৃ সমতুল্য। আজ তোমার দাদা রঘুনাথ 14 বছরের জন্য বনবাসে চলে যাও, তুমি আমার কাছে অনুমতি চাইতে এসেছো। আমার সম্মুখ থেকে তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে। আমি 14 বছর আগে তোমার এই মুখ আমি দর্শন করি না, এই বলে সুরিচরণের নিজের আঁচলটা আমি ঝুঁকা দিলাম। 14 বছরের জন্য তোমার মুখ আমি দর্শন করি না, দূর হয়ে যাও। আমি 14 বছর আমার মুখ দর্শন করছি না, আর 14টা বছর এই মুখে আমার মাথাকে একবার মা বলে মন্ত্ররা কি করেছে, নিজের সঙ্গে পাঠিয়েছে। এখন মহারাজের মৃত শরীরটার সৎ ক্রিয়াকর্ম করতে হবে, তাই কিছু মুনিবৃন্দদের ডেকে এনেছেন। মুনিবৃন্দগণ যেমন বিধান দিয়েছে সেই বিধান 3.5 হাজার বাসর ঘর আর 84 কোটি একটা বৃন্দাবন, 3.5 হাজার বাসর ঘর আর 84 কোটি একটা বৃন্দাবন। অর্থাৎ আমাদের দেহটা 3.5 হাত, এই দেহটা 3.5 হাত, আবার এই দেহটাই 84 অঙ্গ, 84 অঙ্গ, তবে 3.5 হাজার একটা বাসর ঘর 84 অঙ্গের একটা বৃন্দাবন। তা আছে বিশ্বব্রহ্মাণ্ডে, তা আছে এইটা হলো 84 কোটি একটা বৃন্দাবন। সাজিয়ে রাধা ভদ্রকে শেষ বিয়ের সাথে সুন্দর করে সাজিয়েছেন। দুই ভাই ভিক্ষায় বেরিয়েছে, এদিকে জনক, এদিকে স্বর্গধামে রাজা দশরথের পিতার ছোট স্বর্গধাম বিচারের স্থান পানি। তার কারণ কি? মৃত্যুকালে জ্যেষ্ঠ পুত্রবধূর হস্তের অন্নদান ধর্মরাজ বলেছেন, রাজা দশরথ আপনি সত্যবাদী জিতেন্দ্রীয় মহারাজ, তা আমরা জানি, কিন্তু পুনরায় মর্তধামে ফিরে যেতে হবে। পুনরায় মর্তধামে ফিরে গিয়ে পূর্বের সূর্য পশ্চিমে পাটে বসবার জ্যেষ্ঠ পুত্রবধূর হস্তের অন্ন জল যাহা কিছু চাইলে পূর্বের সূর্য পশ্চিমে পাটে বসে যায়, স্বর্গের দ্বার যদি একবার বন্ধ হয়ে যায়, একটা বছর আপনাকে নরক
তাই মা জানকী একা একা বসে অষ্টদ বর্ণ শূন্য ঘরে এসে মাকে ডাকতে বলল, মা আমার জানকী। মা তো গেলি তাকিয়ে দেখে কাউকে দেখতে পায় না।